হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশের যেটা প্রথম সেট দেওয়া হয়েছে, দেখো আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং অলরেডি আমরা দেখো পরিবেশ বিজ্ঞানে যেটা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেটা আমরা সলভ করে নিয়েছি। যারা সেই ক্লাসটি দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে। ক্লাস 6 এর রায় মার্টিনের থার্ড ইউনিট টেস্টের আমরা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি, সেই প্লেলিস্ট থেকে আগের ক্লাসটি অবশ্যই দেখে নিও। দেখো, আমাদের 1 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, কিন্তু প্রশ্ন হচ্ছে নিজে জ্বলে না অন্যকে জ্বলতে সাহায্য করে, বা যে গ্যাস দহনে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস, মানে O2। এরপরে একটি লব্ধ রাশি মানে যে রাশির একক গঠন করতে গেলে বা যে রাশি গঠন করতে গেলে প্রাথমিক রাশির সাহায্য নিতে হয়, যেমন ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। এরপরে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? চৌম্বক পদার্থ নয় মানে চুম্বক সেই পদার্থকে আকর্ষণ করে না, আনসার হবে সোনা। প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়? আনসার হচ্ছে কাঁচি। এরপরে প্রদত্ত কোন উদ্ভিদে মূল, কাণ্ড ও পাতা থাকে না? শ্যাওলা। ঢেঁকি শাক এক প্রকার কি? এটা ফার্ন জাতীয় উদ্ভিদ। প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবোড়া। তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বির যেটা স্তর তাকে বলা হয় ব্লাবার। চাষের জমি থেকে পাওয়া একটা বর্জ্য পদার্থ হলো ডিডিটি, পুরো নামটা তোমরা মনে রাখবে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণী চলাফেরার জন্য থাকে মাংসল পদ। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া হয়েছে হিরে অধাতু হলেও তাপের কি? তাপের সুপরিবাহী। কেমন? সুপরিবাহী। এরপরে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয়? ফিল্টার কাগজ দিয়ে যখন ধরো বালি এবং জলের মিশ্রণটাকে ফিল্টার করা হচ্ছে বা পরিশোধ করা হচ্ছে, যেটা উপরে ফিল্টার কাগজে আটকে যায় সেটাকে বলা হয় অবশেষ, এবং নিচে যে তরলটা পড়ে থাকে সেটাকে বলা হয় পরিশ্রুত বা ফিল্ট্রেট। তাহলে এটার আনসার হবে পরিশ্রুত। নেক্সট, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় কি থাকে? নোটোকর্ড থাকে। নোটোকর্ড, যেটা পরে মেরুদণ্ডে পরিণত হয়। আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। আমি পাশে লিখছি, তোমরা যখন আনসার লিখবে পরীক্ষার সময় তখন শূন্যস্থানের মধ্যে লিখবে। খাদ্য পিরামিডের এক একটা ধাপকে বলা হয় ট্রপিক লেভেল। কেমন? ট্রফিক লেভেল বলা হয় বা পুষ্টি স্তর বলা হয়। বাংলাতে যদি আমরা বলি, বাংলাতে বললে কি বলবো আমরা? পুষ্টি স্তর। কেমন? যে কোনো একটা লিখবে। কেমন? আইদার তোমরা লিখবে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর লিখবে। একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ অনেক হয়, কাগজ লিখতে পারো। কাগজ হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। কেমন? ছেঁড়া কাগজ। এরপরে ঠিক না ভুল নির্বাচন করো। প্রথমে দিয়েছে দেখো, ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। এটা ঠিক দেওয়া হয়েছে। আনত কোণের মান যত কম হবে নততলে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে। সোডিয়ামের চিহ্ন কে না, কে হচ্ছে পটাশিয়ামের চিহ্ন, সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na। কেমন? এই চিহ্ন হচ্ছে Na, নাট্রিয়াম। তাহলে এটা ভুল দেওয়া হয়েছে। নেক্সট, পায়ের মান হচ্ছে 3.14, এটা ঠিক, তাহলে আমরা এখানে লিখবো ঠিক। তিমির চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক এক ধরনের বস্তু থাকে, বাঘের চোখের মধ্যে থাকে, তিমির মধ্যে থাকে না, তার জন্য এটা হচ্ছে ভুল। এরপর দেখো, একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, এটা ঠিক দেওয়া হয়েছে। সি হর্স এক ধরনের মাছ, এটাও কিন্তু ঠিক। নেক্সট, 4 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে মনো মানে হচ্ছে এক, ডাই শব্দটা দুটোর জন্য ব্যবহার করা হয়, ট্রাই মানে হচ্ছে 3, টেট্রা। কেমন? টেট্রা মানে হচ্ছে 4, পেন্টা মানে 5। তাহলে ফসফরাস প্রথমে লিখবো, পেন্টাক্লোরাইড মানে ক্লোরিন আছে 5টা, তাহলে PCl5 হবে এটার সংকেত। একটি মিশ্র ধাতুর নাম লেখো। পিতল লিখতে পারো, বা আমি এখানে লিখছি ব্রোঞ্জ, এটা একটা মিশ্র ধাতু। যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। তোমরা লিখবে যে দুটো হাতের তালু পরস্পর ঘষলে
সেখানে তাপ উৎপন্ন হয়, এখানে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। দেখো সেটাই দেওয়া হয়েছে, তোমরা এরকম ভাবে লিখবে, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, হাতে হাত ঘষলে হাতের তালু গরম হয়। এরপরে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। লিখবে, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায় বা রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। পরের প্রশ্ন, তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমরা লিখবে, আয়তন আয়তন মাপনী চোঙ। কেমন? এই যন্ত্রটার নাম হচ্ছে আয়তন মাপনী চোঙ। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। পরের প্রশ্ন দেখো, আর্থ্রোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। আর্থ্রোপোডা মানে আরশোলা মাছি, এরা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এদের একটা বৈশিষ্ট্য লিখবে, প্রতিটি দেহখণ্ডকে সাধারণত এক জোড়া করে সন্ধি লোপাঙ্গ থাকে, যুক্ত পদের জন্য এদের সন্ধিপদী বলে। এরপরে দেখো, ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কত? ছোলা বীজ এটা হচ্ছে দ্বিবীজপত্রী, তার জন্য এখানে দুটি বীজপত্র থাকে। একটি জটিল যন্ত্রের নাম লেখো। জটিল যন্ত্রের নাম তোমরা কম্পিউটার লিখতে পারবে। কেমন? কম্পিউটার। নেক্সট, হাতির একটি মজার অঙ্গের নাম লেখো। সুর। এরপরে 5 দাগের প্রশ্নগুলো দেখো। বলেছে যে তোমার হাত কোন শ্রেণীর লিভার এবং এর আলম্ব কোথায় আছে? হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কেমন? তৃতীয় শ্রেণীর লিভার। এবং এক্ষেত্রে আলম্ব কোথায় থাকে? কনুইয়ে থাকে। কেমন? কনুইতে আলম্ব থাকে। তারপর দেখো, অ্যারি ফ্যাবা ও কার্ল ফন ফ্রিস যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখো। প্রথমে যদি আমরা বলি যে অ্যারি ফ্যাবা, তিনি শুঁয়োপোকা নিয়ে পরীক্ষা করেছেন, তাহলে এটা হচ্ছে শুঁয়োপোকা। এবং কার্ল ফন ফ্রিস তিনি পরীক্ষা করেছেন মৌমাছিদের নাচের ভাষা নিয়ে। কেমন? ওয়াগেল নৃত্য, ওয়াগটেল নৃত্য, তাদের নাচের ভাষা নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এরপরে পরের পাতায় চলে যাও। H2O এর সংকেত থেকে কি কি জানা যায়? দেখো, জলের সংকেত H2O, এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি, প্রথমে হচ্ছে পদার্থটির নাম হলো জল, এবং জল হাইড্রোজেন এবং অক্সিজেন ঘটিত যৌগ। জলের মধ্যে হাইড্রোজেন, H মানে হাইড্রোজেন, O মানে অক্সিজেন, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এবং এখান থেকে আমরা 2 নম্বর জিনিস যেটা বুঝতে পারছি যে হাইড্রোজেনের 2টি পরমাণু আছে এবং অক্সিজেনের 1টি পরমাণু। তাহলে হাইড্রোজেনের 2টি পরমাণু আর অক্সিজেনের 1টি পরমাণু নিয়ে জলটা গঠিত। আর একটা জিনিস হচ্ছে যে এই একটি জলের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজনের অনুপাত হচ্ছে 1:8। হাইড্রোজেনের ভর মনে রাখবে 1, তাহলে 2টো আছে, তাহলে 2টোর জন্য ভর কত হবে? 2টোর জন্য ভর হবে 2। আর অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে 2:16। কেমন? 2:16। এবার 2 দিয়ে 2 কেটে দাও, তাহলে 2 একে 2 হয়ে যাবে 1, আর 16কে 2 দিয়ে কাটলে হয় 8। তার জন্য এই অনুপাতটা হয়ে যাচ্ছে 1:8। এটার পেজ নাম্বার 90। এরপরে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এটা রাইমার্টিন থেকেও লিখতে পারো বা টেক্সট বুক থেকে লিখবে, সব থেকে ভালো হবে, তার কারণ রাইমার্টিনে এবং টেক্সট বুকে একই রকম দিয়েছে। এটা দেখো, লিখবে যে 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স যে ডিপার্টমেন্ট আছে বা সংস্থা আছে, সেখানে 0°C তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% আর ইরিডিয়াম 10% এরকম একটা সংকর ধাতুর তৈরি একটা দণ্ডের দুটো প্রান্তে, ধরো এরকম একটা জায়গায় একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এই দুটো নির্দিষ্ট দাগের যেটা মাঝের দূরত্ব, সেটাকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। এরপর দেখো, একটা খাদ্য শৃঙ্খল দিয়েছে, এটাকে পূরণ করতে হবে। সবুজ উদ্ভিদ, তাকে খাচ্ছে ঘাস ফড়িং, এটা প্রথমে তোমরা বসাবে ঘাস ফড়িং। তাকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খায়
এই শূন্যস্থানে বসাবে সাপ এবং সাপকে খায় ময়ূর। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, একটি উদাহরণ দিয়ে বোঝাও। ইরেজারের যে এক্সাম্পলটা হয় সেটা তোমরা দেবে, খুব সহজ এক্সাম্পল। আমরা যে পেন্সিলের দাগ মোছার জন্য যে আমরা ইরেজার ব্যবহার করি, প্রথমে যখন কিনি সেটা পুরোপুরি গোটা থাকে, নতুন থাকে। যতদিন আমরা ব্যবহার করি তত আমাদের ইরেজারটা ক্ষয় হয়, তাই না? তাহলে ইরেজার দিয়ে দাগের উপর ঘষি, তাই ইরেজারের ভর এবং আয়তন আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ ইরেজারটি ক্ষয় হয়ে যায়। তাহলে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, এটা একটা উদাহরণ। এক নম্বর উদাহরণটা দেবে, এটা রায়মার্টিনের পেজ নাম্বার 192। এরপরে প্রদত্ত প্রাণীগুলির মধ্যে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীগুলিকে পৃথক করো। আমি মেরুদণ্ডীগুলো নিচে দেখো দাগ দেবো এরকম ভাবে। কেমন? মেরুদণ্ডী কোনগুলো? দেখো, ব্যাঙ হচ্ছে মেরুদণ্ডী এবং তার সঙ্গে পক্ষী, যে কোনো পাখি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আর অমেরুদণ্ডী যেগুলো আছে আমি গোল করে দিচ্ছি, তোমরা আলাদাভাবে লিখবে যে মেরুদণ্ডী প্রাণীগুলি হলো, লিখবে ব্যাঙ, পক্ষী। তার ঠিক নিচে লিখবে অমেরুদণ্ডী প্রাণীগুলি হলো, লিখবে তারা মাছ, তারা মাছটা অমেরুদণ্ডী, এবং চিংড়ি, এটা হচ্ছে অমেরুদণ্ডী। প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে থেকে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদগুলিকে পৃথক করো। এখানেও আমি একই রকম ভাবে করব। দেখো, একবীজপত্রী যেটা, সেটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি। কেমন? একবীজপত্রী মানে একটাই বীজপত্র থাকে। কোনটা? দেখো, ধান এবং ভুট্টা। দ্বিবীজপত্রী কোনগুলো? দ্বিবীজপত্রীকে আমি সার্কেল করে দিচ্ছি। দ্বিবীজপত্রী হচ্ছে এখানে দেখো কুমড়ো এবং এখানে চিনেবাদাম। নেক্সট, তুমি কিভাবে তোমার চারপাশের যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো? এই কোশ্চেনটা আমরা আগে সেটাও পেয়েছিলাম। যে কোনো একটা বর্জ্য পদার্থর নাম তোমরা লিখবে, প্রথমটাই দেবে। ধরো, আনাজের খোসা ও পচা ফল বাগানে গর্ত করে তার মধ্যে রেখে সেগুলোকে ফেলে রেখে দিলে কি হয়? সেখান থেকে কম্পোস্ট সার বা জৈব সার তৈরি করা যায়। সেটা না করে আরো একটা উপায় হচ্ছে যে আনাজের খোসাগুলো, মানে শাকসবজির খোসা, সেগুলো গবাদি পশু যেমন গরু, ছাগল ইত্যাদির খাদ্য, তাই না? তাহলে গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে 1 নম্বর পয়েন্টটা তোমরা লিখবে, পেজ নাম্বার 368। মশার জীবন চক্রের দশাগুলির নাম লেখো। লিখবে যে মশার জীবন চক্রের দশাগুলির নামগুলি হলো, প্রথম দশা লিখবে ডিম, এটা 1 নম্বর দশা। 2 নম্বর যে দশা সেটি হলো লার্ভা বা শুককীট। 3 নম্বর দশা হচ্ছে পিউপা বা মুখকীট। এবং 4 নম্বর যে দশা তোমরা লিখবে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ মশা। কি লিখবে? লাস্টেরটা লিখবে তোমরা পূর্ণাঙ্গ মশা। কেমন? তাহলে 1 নম্বরে ডিম, 2 নম্বরে লার্ভা বা শুককীট, 3 নম্বরে পিউপা বা মুখকীট এবং 4 নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ মশা। এরপরে দেখো, পাথরের চুন কি কি মৌলে পরমাণু নিয়ে তৈরি? পাথরের চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যার সংকেত হচ্ছে CaO। তাহলে এটা কি কি নিয়ে তৈরি? এর মধ্যে কি কি থাকে? Ca মানে ক্যালসিয়াম থাকে, তাহলে প্রথমেই আমরা লিখবো ক্যালসিয়াম, ব্র্যাকেটে দেব Ca, এবং অক্সিজেন ব্র্যাকেটে দেব O। লিখবো আমরা পাথরের চুন, ব্র্যাকেটে CaO, ক্যালসিয়াম CaO, অক্সিজেন O মৌলের পরমাণু দিয়ে তৈরি। এরপরে আমরা 6 দাগেরগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, জল সমেত বালতিকে উপরে তুললে তার মধ্যে কি জাতীয় শক্তি যোগান হয়, আর ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? যখন জল সমেত বালতিকে উপরে তোলা হয় তখন তার মধ্যে কি জমে? স্থিতিশক্তি জমে। তাহলে এখানে তোমরা লিখবে স্থিতিশক্তি। এরপরে, ঝড়ে বাড়ির ছাউনি উড়ে নিয়ে যায় কেন? এই জায়গাটার আনসার আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে যে বার্নৌলির নীতির কারণে এরকম ঘটনা ঘটে। যখন ঝড় হয় তখন ঝড়ের ফলে বাতাসের যে গতিবেগ, সে গতিবেগটা বেড়ে যায়। আর আমরা জানি বার্নৌলির নীতি অনুসারে কোন স্থানের বাতাসের গতিবেগ যদি বাড়ে তাহলে সেই স্থানে চাপটা কমে যায়। এবার যখন তীব্র ঝড় হয় তখন বাড়ির বা টিনের চালের উপরে বাতাসের গতিবেগ বেশি হওয়ার কারণে উপরে বাতাসের চাপ কম হয়, কিন্তু বাড়ির ভিতরে বাতাসের প্রবাহ কম থাকার কারণে, বাতাসের গতি কম হওয়ার কারণে বাতাসের চাপ বেশি হয়। তাহলে বাড়ির টিনের বা চালের উপরের বায়ুর চাপটা কম এবং বাড়ির ভেতরের চাপটা বেশি। বায়ুর চাপের এই পার্থক্যের কারণের জন্যই বাড়ির চাল বা টিনের চালের উপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে এবং তার ফলেই বাড়ির ছাউনি ঝড়ের সময় উড়িয়ে নিয়ে যায়।
তাহলে এরকম ভাবে তোমরা লিখবে। এরপর দেখো উইদের খাবার কি, এরা এই খাবার কিভাবে হজম করে। উইপোকাদের খাবার হলো গাছের কাঠ অংশ। উইপোকারা কাঠ অংশে থাকা সেলুলোজ নামক শর্করা হজম করতে পারে না। এর জন্য এরা এক প্রকার প্রোটোজোয়ার উপর নির্ভর করে। ট্রাইকোনিম্ফ নামক এক ধরনের প্রোটোজোয়া বা আদ্য প্রাণী উইপোকার পৌষ্টিক নালীতে বসবাস করে এবং এই যে প্রোটোজোয়া সেটা সেলুলোজ পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে খাদ্যকে হজম করতে সাহায্য করে। এভাবে উইপোকারা কি করে, খাবার হজম করতে পারে। এটার পেজ নাম্বার 344। এরপরে বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কি, আর স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থের নাম লেখো। 4R পদ্ধতি তোমরা লিখবে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেটা হচ্ছে 4R পদ্ধতি। 4R 4টে আর কি কি, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। এগুলো ব্যাখ্যা করে দেবে। রিডিউস মানে কোনো কিছুর ব্যবহার কমিয়ে দেওয়া। কোনগুলো ব্যবহার কমাবো, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশের জঞ্জাল বাড়াচ্ছে সেগুলো ব্যবহার কমানো, যেমন প্লাস্টিকের যে কোনো জিনিস, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল বা অন্যান্য জিনিস, যেমন দেখো থার্মোকল। রিইউজ মানে আবার কাজে লাগানো, পরিত্যক্ত বা ফেলে দেওয়া যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলোকে আবার কাজে লাগাতে হবে, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল ও তরিতরকারির খোসা। আমরা দেখলাম যে ফল এবং তরিতরকারির খোসা থেকে কম্পোস্ট সার বানানো যায়, তাই না। এরপর রিসাইকেল মানে পুনর্ব্যবহার করা, ফেলে দেওয়া জিনিসকে আবার নতুন জিনিস তৈরি করার কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন প্লাস্টিকের জিনিসগুলো, ভাঙা জিনিসগুলোকে দেখবে মানুষজন আসে এবং কিনে নিয়ে যায়, তারপর তারা ফ্যাক্টরিতে বিক্রি করে। সেই প্লাস্টিকগুলোকে গলিয়ে আবার প্লাস্টিকের অন্য কোনো জিনিস তৈরি করা যায়। তাহলে আবার এটা কি করা হচ্ছে, রিসাইকেল করা হচ্ছে, মানে পুনরায় ব্যবহার করা হচ্ছে। আর শেষ হচ্ছে প্রত্যাখ্যান, মানে পরিবেশটাকে সুস্থ এবং রোগমুক্ত রাখার জন্য কিছু কিছু জিনিস আমরা কখনোই ব্যবহার করব না বা ব্যবহার করা উচিত নয়। যেমন প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট, বোতল, থার্মোকল, এগুলো ব্যবহার করা উচিত নয়। এটা হচ্ছে প্রত্যাখ্যান করা। আর স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া বর্জ্য পদার্থ দেখো, ইনজেকশনের সিরিঞ্জ হবে, তুলো হবে, গ্লাভস, প্লাস্টার। আমি সহজ করে একটা লিখে দিচ্ছি, তুলো। কেমন, তুলোটা আমি লিখলাম। এরপরে ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য হচ্ছে ধাতুরা সাধারণ অবস্থায় কঠিন হয়, যদিও ব্যতিক্রম হচ্ছে পারদ। পারদ হচ্ছে তরল ধাতু। অধাতুগুলো তরল এবং গ্যাসীয় হয়, তবে আয়োডিন হচ্ছে কঠিন অধাতু। ধাতুগুলো 2 নাম্বার দেবে তাপ ও তড়িতের সুপরিবাহী, এটা তাপ ও তড়িতের কুপরিবাহী। ধাতুর ঔজ্জ্বল্য আছে, এর ঔজ্জ্বল্য নেই। ধাতুগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। দেখো 3টে পার্থক্য বলেছে, তাহলে 3টে পার্থক্যই লিখবে। একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব বিন্দু চিহ্নিত করো। প্রথম শ্রেণীর লিভারের রেখাচিত্র হচ্ছে এটা। এবার যে কোনো একটা, ধরো তুমি কাঁচি আঁকলে বা সাঁড়াশি আঁকলে, এরকম ভাবে আঁকবে। নিয়ে এটা নাম দেবে সি, এটা এ, এটা বি, তাই না। নিয়ে পাশে লিখে দেবে এ হলো কি, এ হচ্ছে বল, বি যেটা সেটা হচ্ছে বাধা এবং সি হচ্ছে আলম্ব। এখানে অনেকগুলো দেখো, এগুলো সবগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। যে কোনো একটি ছবি তোমরা অঙ্কন করে দেখাবে এবং কোনটা কি সেটা অবশ্যই লিখবে। অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। অপুষ্পক উদ্ভিদের ভাগ, তাহলে শুধুমাত্র এখান থেকে শুরু করবে। অপুষ্পক উদ্ভিদ এর ভাগগুলো দেখো, শৈবাল, মশবর্গীয়, ফার্নবর্গীয়, এই 3টে ভাগে ভাগ করা হয়। উদাহরণগুলো দেবে। শৈবাল উদাহরণ স্পাইরোগাইরা, মশবর্গের উদাহরণ হচ্ছে রিক্সিয়া, আর ফার্নবর্গীয় উদাহরণ হচ্ছে মার্সিলিয়া। শেষ প্রশ্ন দেখো, ওজন কাকে বলে, এসআইতে ওজনের একক কি, আর ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো মতো ভাবে করবে। অনেক স্কুলে এই প্রশ্নটা পরীক্ষায় দিয়ে থাকে। ওজন মানে হচ্ছে অভিকর্ষ বল। লিখবে পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওজন বা অভিকর্ষ বল বলে। এসআইতে এর একক হলো নিউটন। শেষে প্রশ্ন ছিল দেখো, ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। তোমরা লিখবে ওজন পরিমাপ করা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। তাহলে আজকে আমরা দেখো প্রশ্ন বিচিত্রা থেকে 1 নম্বর স্কুল অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। এবং তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে, তাহলে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।